নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সাংবাদিক। রাজ্যের জলবিদ্যুৎ কেন্দ্র গোমতী হাইডেল প্রজেক্ট পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। হাইডেল প্রজেক্টে ঘুরে দেখার পর তীর্থমুখ মেলার মাঠে গোমতী জেলা পরিষদের রাজ্যপাল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সহ ডম্বুর জলাশয় ও গোমতী নদীর জলকে কাজে লাগিয়ে কি উন্নয়ন কাজ করা যায় তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন রাজ্যপাল। পাশাপাশি বিভিন্ন দপ্তরে কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে অবগত হন রাজ্যপাল। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন দীপক মজুমদার। বিধানসভার লবিতে দীপক মজুমদারকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রিসভার অন্যান্য সদস্যা, বিধায়ক বিধায়িকা সহ প্রশাসনিক আধিকারিকরা। আগরতলা পৌর নিগমের মেয়র পদে দায়িত্বে থেকে বিধায়ক পদে শপথ গ্রহণ করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী দীপক মজুমদার। গত ডিসেম্বর মাসে রামনগর বিধানসভা কেন্দ্রে বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যু হয়। গত 19 এপ্রিল বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। উপনির্বাচনে জয়ী হওয়ার পর বুধবার বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন দীপক মজুমদার। এদিন দীপক মজুমদারকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক দীপক মজুমদার বলেন, তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পবিত্র বিধানসভায় প্রবেশ করেছেন তিনি। রামনগর বিধানসভা এলাকায় যারা উনাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, রামনগর বিধানসভার উন্নয়নের পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে তিনি কাজ করবেন। বলবো যে খুব ভালো লাগছে, আমার রাজনৈতিক জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য পবিত্র বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিকভাবে আজকে। আমার যেমন রামনগর থেকে যারা আমাকে নির্বাচিত করেছেন, আমাকে আশীর্বাদ করতে কাজ করা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। পাশাপাশি সারা রাজ্যের জন্য কাজ করার বা উন্নয়ন অংশীদার হওয়ার সুযোগ পেয়েছি। শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন। তিনি নিজে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সকলের প্রিয় দীপক মজুমদার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন, এটা আনন্দের বিষয়। তিনি বিধায়ক দীপক মজুমদারকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে দীপক মজুমদারের সহায়তা ত্রিপুরা বিধানসভায় সমৃদ্ধি হবে বলে আশা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে না এবং কোনো সিদ্ধান্ত নেই। রামনগর বিধানসভার থেকে উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসেছেন এবং শপথ নিয়েছেন। আমি সর্বপ্রথম ওনাকে আপনারা সবাই দেখেছেন, ভোট নেওয়ার পরে সবাই হুমড়ি খেলে এখানে পড়েছে। ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম মন্ত্রিসভার সম্প্রচার করার কোনো হচ্ছে না বা আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী সভার সকল সদস্যা, বিধায়ক বিধায়িকা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব নয়া বিধায়ক দীপক মজুমদারের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান। শান্তন টিভি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত বেজিমারা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়ি থেকে উদ্ধার হয় পিস্তলটি। সোনামুড়া থানার ওসি জানান, সোনামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেজিমারা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই সংবাদের উপর ভিত্তি করে সোনামুড়া থানার পুলিশ বুধবার ভোরে আবুল কালামের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযানের সময় পরিবারের সকলে বাড়িতে থাকলেও আবুল কালাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় আবুল কালামের বাড়িতে থাকা মাটির চুল্লি থেকে উদ্ধার হয় একটি দেশীয় পিস্তল।
পিস্তলটির 2টি গুলি সহ একটি প্লাস্টিকের প্যাকেটে ছিল। আবুল কালাম পালিয়ে গেলেও পুলিশ আবুল কালামের স্ত্রীকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। জানা যায়, কাঁঠালিয়া ব্লকের ভিডিওকে হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা রয়েছে আবুল কালামের বিরুদ্ধে। এখন দেখার বিষয় পুলিশ আবুল কালামকে জালে তুলতে পারে কিনা। Actually likely to be রিভলভার, কান্ট্রিমেড রিভলভার এবং ফায়ার আর্ম। আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে বেজেবাড়া আবুল কালামের বাড়িতে ফায়ার আর্ম রাখা আছে, তা ওর পজিশনে বা বাড়িতে রাখা আছে। সেই খবরের ভিত্তিতে আমাদের ওমেন সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা এবং সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস স্টাফ নিয়ে ওই বাড়িতে যায় রেড করার জন্য ভোর আনুমানিক 4:30-4:30টার সময়। যখন ওই বাড়িতে যায় তখন ফ্যামিলি মেম্বারসরা ছিল, কিন্তু আবুল কালাম পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়েছে। তখন বাড়ি সার্চ করে বাড়ির উঠোনের মধ্যে যে ওই মাটির চুলো যে থাকে সেটার মধ্যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা কান্ট্রিমেড রিভলভার, সফিস্টিকেটেড ফায়ার রাউন্ড আর সঙ্গে 2 রাউন্ড গুলি ছিল। অ্যাকর্ডিংলি ওই দুটো সিজ করা হচ্ছে এবং তদন্ত চলছে। সেটা রেখেছিল বাড়িতে। এমনিতে তো সে বেসিক্যালি কোনো চাকরি করে না, কিন্তু সেরকম ভালো লোকও না, যতটুকু খবর এলাকার থেকে। ভালোবাসার টানে 7 সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনেন, কিন্তু স্বচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে? কিন্তু আজ সামনে এসেছে এমনই এক প্রেমের কথা, আর যে প্রেমের টানে প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা। কে বলেছে ভালোবাসা ধোঁকা দেয়? ভালোবাসা সবাইকে ধোঁকা দেয় না। ভালোবাসার মানুষটার সাথে জনম জনম কাটানোর ইচ্ছে থাকলে 7 সমুদ্রও হার মেনে যায় ভালোবাসার কাছে। সত্যি শুনতে অবাক লাগে। আমরা এতদিন শুনেছি এবং দেখেছি টিভিতে বা সিনেমাতে, কিন্তু বাস্তবেও যে এত সুন্দর একটি প্রেম কাহিনী হতে পারে সেটা হয়তো অনেকেই জানে না। জানা যায় নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল কর্মসূত্রে সুরাটে থাকেন। আর সেখানে থাকতেই 4 বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা মেনুয়েলা আলভেজ দা সিলভার সাথে। পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয়। পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয়। প্রেমিক কার্তিক মণ্ডল জানান, বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। আগামী শুক্রবার হবে বিয়ে। মেনুয়েলার সিঁথিতেই সিঁদুর। জীবন সাথীকে নিয়ে 7 পাকে বাঁধা হবে তাদের জীবন। জনম জনমের জন্য জয় হবে তাদের ভালোবাসা। ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়। এলাকার ছেলের বউ হবে বিদেশিনী, সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট। ছেলের পরিবারের সদস্যরা জানান, বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে তারা। সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে। আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে। মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরো শিখবে সামনে। সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসা বা যে কোনো এরকম, এইগুলো কি সব মোবাইলের সাহায্যে? না না, ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে। আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের। কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম করে বিয়ে করছে, আপনাদের কোনো সমস্যা বা কিছু? না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি আপনারা গিয়েছিলেন, কথা বলেছেন ওই পাত্রীর সাথে? কথা বলেছি, আমি প্রায় সব সময় আসি, এসে কথা বলি। এমনি আপনাদের সাথে মিলে গেছে, হ্যাঁ, তাই তো? মিলে গিয়েছি। আপনার নাম? আমার নাম সুমিম সরকার। আপনি এখানেই বাসিন্দা? না, আমি এখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি জনই। যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সঙ্গে কথা বলে কেমন লাগে? কথা বলে ভালো লাগছে। বিয়েতে তাহলে কিভাবে আনন্দ করে? বিয়েতে যেভাবে আনন্দ করি সেইভাবে। পাত্রীও তার ভাষায় আমাদের জানায়, তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি, আর সেও রাজি। পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে।
পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে। E foi prazer ter vindo à Índia, principalmente para casa deles que me acolheram muito bem. Graças a Deus. সবাই অ্যাকসেপ্ট করেছে, ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে। উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা? হ্যাঁ, সবার সঙ্গে সবাই খুবই খুশি। মেনলি ও খুশি হচ্ছে মানে সবাই খুশি হয়েছে, আমার পরিবারও তাই, ওর পরিবারও তাই। আপনাদের বিয়ে কবে হচ্ছে? আমাদের বিয়ে শুক্রবারে। সব কি হিন্দু বাঙালি মতেই? হ্যাঁ, সনাতন ধর্ম। সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না? না, ওনার কোনো অসুবিধা নেই, উনি ওইভাবেই রাজি? হুম। আপনি কি কাজ করেন? আমি ক্লিনিকে আছি। এই আর উনি কি প্রফেশনে ছিল? উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টেন্ট ছিল, MBA করেছে হয়তো, সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিংয়ের কাজ করছে। ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে, আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে। সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবারে যেমন একাধারে আনন্দিত, পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট। শান্তন টিভি। মুষলধারে বৃষ্টির কারণে 2 গ্রামের 4টি বাড়িতে পাহাড় ধসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘটনা কদমতলা থানাধীন তারকপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে, কদমতলা থানাধীন তারকপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে বঙ্কিম ঘোষ, কার্তিক তেলেঙ্গার, নারায়ণ ঘোষ ও দীপ কানুর বাড়িতে ভূমি ধসে পড়ে ঘর। এতে বঙ্কিম ঘোষের ঠাকুর ঘর, নারায়ণ ঘোষের শৌচালয় ও দীপ কানুর রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে রানীর বাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের কার্তিক তেলেঙ্গার বসত ঘরে পাহাড় ধসে পড়ে। এতে কার্তিক তেলেঙ্গার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এ বিষয়ে বঙ্কিম ঘোষ জানিয়েছেন, তারা 2 ভাই গরিব মানুষ, খুব কষ্টে তাদের সংসার চলে। এই অবস্থায় ধস পড়ে তাদের ঘরের দেওয়ালে ফাটল ধরায় তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। জানা গেছে, রাতে বৃষ্টি হলে ক্ষতি পরিমাণ আরও বাড়তে পারে। এ ঘটনার খবর পেয়ে ব্লক চেয়ারম্যান সুব্রত দেব ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন বলে জানা গেছে। গতকালকে বৃষ্টিতে আমার এবং আমার বড় ভাই আমরা আলাদা আলাদা পৃথক, আমরা 2টা দশ পড়ছে, বড় আকারের দশ পড়ছে। আমরা তারপর পঞ্চায়েতের অধীনে আছি 4 নম্বর ওয়ার্ডে। আমরা খুবই দুর্বল। আমরা উপরমল থেকে একটু সুযোগ সুবিধা এই দশের সাহায্য চাই। মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখছি এবং আমাদের চেয়ারম্যান সবার কাছে আমরা অনুরোধ যাতে আমরা এটা দৃষ্টিপাত করেন, ওটাই আমার কথা। আর কিছু না। আমার নাম বঙ্কিম প্রসাদ ঘোষ, আমার ভাইয়ের নাম নারায়ণ ঘোষ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলোনিয়া থানার পুলিশ 2 গরু চোরকে আটক করতে সক্ষম হয়। ধৃত 2 গরু চোরের নাম শাহজাহান মিয়া ও মিজান মিয়া। বুধবার 7 দিন পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে বিলোনিয়া থানার পুলিশ। ধৃত শাহজাহান মিয়ার বাড়ি শান্তির বাজার মহকুমার বাইখোরা এলাকায়। অপরদিকে মিজান মিয়ার বাড়ি সোনামুড়া মহকুমার মেলাখোর এলাকায়। বিলোনিয়া থানার ওসি জানায়, 11 জুন গভীর রাতে বিলোনিয়া থানাধীন শিবপুর এলাকায় সঞ্জীব নাগের বাড়ি থেকে 4টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। বাড়ির মালিক সঞ্জীব নাগ এই বিষয়ে বিলোনিয়া থানার পুলিশকে অবগত করে। ঘটনার বিষয়ে জানার পর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করে এবং গরু চুরির বিষয়ে বিভিন্ন থানার পুলিশকে অবগত করে। 12 জুন রাতে TR-07G 0278 নম্বরের একটি ইকো গাড়িকে উদয়পুরের কাকরাবন থানার পুলিশ আটক করার পর উদ্ধার হয় গরুগুলি। এই ইকো গাড়ি থেকে মোট 4টি গরু উদ্ধার হয়। ইকো গাড়ি থেকে গরুর উদ্ধার হলেও গাড়ি চালক পালিয়ে যায়। পরবর্তী সময় পুলিশ সূত্র মারফত খবর পেয়ে মেলাঘোর থানায় সহযোগিতা নিয়ে মেলাঘোর এলাকা থেকে মিজান মিয়াকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পরবর্তী সময় শাহজাহান মিয়াকে আটক করা হয়। 2024 ইংরেজি তারিখ বিলিনা থানায় একটা খবর আসে যে শিবপুর সঞ্জীব নাগের বাড়ি থেকে 4টে গরু চুরি হয়ে গেছে। তো সেই মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করে সমস্ত থানাতে জানিয়ে এটা কাকরাবন থানাধীন থেকে আমরা 4টে গরু, একটা ইকো গাড়ি, সাধারণ ইকো গাড়ি আমরা সিজ করি, কিন্তু ড্রাইভার পলাতক ছিল। তো আমরা সোর্স মাধ্যমে লাগিয়ে গতকালকে মিজান মিয়া
হ্যাঁ, আমাদের এই কেসের তদন্তকারী অফিসার শিবশঙ্কর সহ মেলাগড় থানার টিম মিজান মিয়াকে অ্যারেস্ট করে। তো ওর প্রাথমিক ইন্টারোগেশনে যে গাড়ির চালকের নাম আমরা পাই, সে হচ্ছে শাহজাহান মিয়া, বাড়ি বাইকরা। তাকেও আমরা বাইকরা থানার সাথে আমাদের তদন্তকারী অফিসার শিবশঙ্কর বাইকরা থানার পুলিশের সাথে যৌথ উদ্যোগে সেটাকে অ্যারেস্ট করা হয়, নিয়ে আসে এবং আজকে তাদের আমরা মাননীয় আদালতে পেশ করিব। তো পুলিশ রিমান্ড 7 দিনের পুলিশ রিমান্ড চাবো এবং তাদেরকে যারা বিগত দিনে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করে স্বচ্ছতার ছাপ রেখেছিল, তাদের হাত ধরে এবার অস্বচ্ছ পরিবেশ, তারা উল্লাসে পার্টি করে স্কুলের সুষ্ঠু পরিবেশকে দূষিত করে তুলছে। তারা আর কেউ নয়, তারা হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাকর্মীরা। তাদের দরুন দুদিন ধরে বিশালগড় স্থিত অফিসটিলা দ্বাদশ শ্রেণী স্কুলে হচ্ছে না ক্লাস। ছাত্রছাত্রীরা স্কুলে এসে বাড়ি ফিরে যাচ্ছে। পতাকার নিচে আসতে পারলে সংগঠনের বড় নেতা হওয়া যায়, কিন্তু তাদের মধ্যে কতটা শিক্ষার চরম অভাব থাকে সেটা হয়তো জানে না সাধারণ মানুষ। তাই হয়তো রাষ্ট্রবাদী দলের অনুগামী বলে দাবি করল দলের অন্দরে কত ঘাটতি থাকতে পারে সেটাই প্রমাণ করে দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বর্তমানে উঠতে শুরু করার পেছনে মূলত কারণ হল বিশালগড় মহকুমার অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 15 থেকে 17 জন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবিভিপির সাথে যুক্ত ছাত্ররা এক কর্মসূচির আয়োজন করে। সঙ্গে চলে তাদের উল্লাসের পার্টি, খাওয়া দাওয়া হয় ভালো মন্দ। তারপর স্কুলটি পরিষ্কার করার কোনো প্রয়োজন মনে করেনি তারা। মঙ্গলবার ও বুধবার সকালে অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে নোংরা পরিবেশ লক্ষ্য করে। চারিদিকে পচা খাবারের দুর্গন্ধ। এ অবস্থা প্রত্যক্ষ করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেয় এবং ক্লাসের মধ্যেও আবর্জনা স্তূপ। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে নেশা জাতীয় দ্রব্যের প্যাকেটও পরিলক্ষিত হয়। পাশাপাশি আশ্চর্যজনক বিষয় হল বিভিন্ন শ্রেণীকক্ষের বেঞ্চগুলি পর্যন্ত বাইরে এলোমেলোভাবে পড়েছিল। এ পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার ও বুধবারের জন্য বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখেন। তবে বিদ্যালয় চত্বরে একটি ছাত্র সংগঠনের এমন উশৃঙ্খল আচরণে সমালোচনা হচ্ছে অভিভাবক মহলে। তাছাড়া বিদ্যালয়ের পঠন পাঠনে ব্যাঘাত ঘটিয়ে একটি ছাত্র সংগঠনের এরকম রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজককে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এইখানে শনিবার থেকে এবিপি একটা প্রোগ্রাম গেছে, আমার প্রিন্সিপালে জানিয়েছে প্রোগ্রাম চলার ফলে এইখানে দেখলাম গতকাল যদিও তার প্রোগ্রাম শেষ, কিন্তু আজকে সকালে দেখলাম এখানে প্রতিটা রুমের বেঞ্চগুলি বারান্দায় এবং প্রতিটা রুম এবং নোংরা একদম। ফলে এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই, আপনারা নিজেরাই দেখেছেন কি অবস্থায় আছে। তাই আজকে আমি বাধ্য হয়ে তাদেরকে ছুটি দিয়ে দিতে পারি। গার্ডিয়ানদের একটা অভিযোগ, মানে দুদিন ধরেই ক্লাস করতে পারছে না বাচ্চারা। সোমবারের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমরা দেখলাম যে তারা এখানে অনেকগুলি ছেলে মেয়ে, প্রায় 200-250 মনে হয় সম্ভবত হবে, যদি সংখ্যাটা আমি সঠিক বলতে পারবো না, উপরে এবং নিচে পুরাই তারা বুক দখল করে আছে। ফলে আমার এই অবস্থায় আর ক্লাস করা সম্ভব না। আচ্ছা, বিদ্যাজ্যোতি স্কুলে এইভাবে এতদিন যাবৎ স্কুল দখল করে রাখা কি মানে এভাবে কি যায়? এটা তো আমি ঠিক বলতে পারলাম, এখন হায়ার অথরিটি যদি পারমিশন দেয় এখানে তো আমার তো কিছু বলার থাকে না। আমার প্রিন্সিপাল ছিল যেটা কইছে, উনি হায়ার অথরিটি জানিয়েছে, পারমিশন দিয়েছে। এমনিতে বন্ধ ছাড়া আপনারা কয়দিন স্কুল সাসপেন্ড রেখেছেন? না, এমনিতে আমরা ওই এছাড়া তো কোনো সময় আমরা ক্লাস না, এই 5 দিনের মধ্যে আপনারা কদিন স্কুল সাসপেন্ড করা? গতকাল এবং আজকে দুদিন, আর গত 3 দিন বন্ধ ছিল। বন্ধ ছিল। এটা কোন স্কুল স্যার? অফিস ছিল এসএসসি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এ ধরনের কর্মকাণ্ডে অভিভাবক মহলের প্রশ্ন, তারাই কি ভাবে রাজ্যের ছাত্রদের স্বার্থ? শ্যামদন টিভি। বিদ্যুৎ না থাকার সুযোগে ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে বাইক ও নগদ টাকা চুরি ঘটনা লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া মণ্ডলপাড়ায় জানা যায়। মঙ্গলবার গভীর রাতে লেফুঙ্গা থানার দক্ষিণ রাঙ্গুটিয়া মণ্ডলপাড়ার ঠাকুরচাঁদ সরকারের ছেলে লিটন সরকারের TR01 AK6954 নম্বরের বাইকটি চুরি করে নিয়ে যায় চোরের দল। রিপন সরকারের ঘর থেকে নগদ 5,000 টাকা সমেত বিভিন্ন সামগ্রীও নিয়ে যায় চোরের দল। জানা যায়, রিপন সরকার বাড়িতে না থাকার সুযোগে এই চুরি কাণ্ড ঘটে তার ঘরে। বাড়ির মালিক ও স্থানীয়দের দাবি
দাবি, স্থানীয় ড্রাগস সেবনকারীদের সহযোগিতায় এই ঘটনা ঘটে। পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ বিরাজ করছে গোটা বামুটিয়া এলাকায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিপন সরকার জানায়, তিনি বাড়িতে না থাকার সুযোগে বাড়ির দেওয়াল ডিঙিয়ে ভেন্টিলেটর দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল। মঙ্গলবার গভীর রাতে বিদ্যুৎ না থাকায় সুযোগে এই ঘটনা সংঘটিত করেছে বলে মনে করছে। ঘটনাটা কালকে রাত্রেবেলা আমি বাড়িতে ছিলাম না, আমি আসলাম আমার শ্বশুর বাড়িতে আর কি। তো সকালবেলা বাজারে গেছি, যাওয়ার পর আমার বড় ভাই ফোন করছে যে বাড়িতে নাকি চুরি হয়েছে। তো আয়া দেখলাম বাইরের বাইকটা নাই করে, তারপর আমার রুমে ঢুকছে, ঢুকিয়া গোড্রেজ সুকেশ টুকেশ সব কিছু খোলাখুলি করছে, সব কিছু লন্ডভন্ড, আর আমার ঘর থেকে 5,000 টাকা নিচ্ছে। আর কি কি চুরি হয়? এর মধ্যে তো আমি কিছু কইতে পারি না, ঘর থেকে আর কি জিনিস নিচ্ছে আমার ওয়াইফাইলে কইতে পারবো আর কি জিনিসটা, যে ঘরে আর কি আছিল। কি মনে হয় কারা এই চুরিকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে? না, এটা তো কিছু কইতে পারতাম না, মানে হয়তোবা আমি কালকে রাত্রে শ্বশুর বাড়িতে গেছি, যাওয়ার সময় আমার কেউ দেখছে, দেখার পরে মনে করছে যে আমি বাড়িতে নাই, তা ইয়ে করে। 8 নং অসম আগরতলা জাতীয় সড়কের অবস্থা বেহাল, সংস্কারের অভাবে ভুগছে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। 8 নং অসম আগরতলা জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এবং জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় সংস্থা NHDCL এর উপর দায়িত্বভার ন্যস্ত করা হয়েছিল। দায়িত্ব প্রাপ্তির পর বহিরাজ্যের এই নির্মাণ সংস্থা জাতীয় সড়ক সম্প্রসারণ, মেরামত এবং বিভিন্ন জমি অধিগ্রহণ থেকে শুরু করে যা যা করার তা করে চলেছে। তবে বর্ষার মরশুম শুরু হতে না হতেই এবার ডেকে ডেকে জাতীয় সড়কের ভগ্নদশার চিত্র বহিরাজ্যের ওই নির্মাণ সংস্থার ভূমিকাকে প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করায়। সবচেয়ে করুণ দশা 18 মুড়া পাহাড়ের অন্তর্গত 36 মাইল, 44 মাইল, 39 মাইল, 46 মাইল এলাকায়। রাস্তা করার 1 বছর অতিক্রম হতে না হতেই যেভাবে বিভিন্ন জায়গায় 8 নং অসম আগরতলা জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কটা খানা খন্দে পরিণত হয়েছে, তার নিরিখে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদের আশঙ্কা। গোটা বিষয় নিয়ে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে কথা বলা হলে তাদের স্পষ্ট বক্তব্য, বর্তমানে এই রাস্তাটা অনেকটা অংশে রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। এক্ষেত্রে নিশ্চিতভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করা আবশ্যক। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই অসম আগরতলা 8 নং জাতীয় সড়ক দিয়ে প্রায় প্রতিদিন বিভিন্ন ভিআইপি থেকে শুরু করে ভিভিআইপিরা যাতায়াত করলেও রাস্তার দুর্দশা নিয়ে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, কোনো এক অজ্ঞাত কারণে। সব সেব লামা হামিয়ামো আইনি দগাইছি বুসকামো শেষ করে ইনকে নাইদি বল লামা বাস নামো বা কামাকে নামনাই দেশ নামিয়া দে বড় গাড়ি যদি অ্যাক্সিডেন্ট থাঙ্কে আইন দগাই বুসকা খানা জবাসমি বেকা আঁকমা সানাই গাড়ি কত অর লামা সুজা লামা হামিয়া গাড়ি স্পিড কে ভাগে অর ও চাকা খিকি গাড়ি সে উল্টা ফিল্ডিং থামো ইনকে মিয়া কি অর ও চিনি অর পারেন ড্রাইভার কে হা আজন সাকাবো গাড়ি চালাও থামি ইনকে মালিক নি সাইকেল টিভি ফাইজা মক বাতি লङ ইনকে একদম ববা তুই প্লং থেকে বনু ইয়াকে অর পাল্টিশন থাংরা আর কে রঙনা কয় বল আমার জুর মারে কে দেফরে ফুটবকে কারেন্ট বল আমার নামে পেনেং থো এই রাস্তাঘাট যদি না করলে গাড়ি ঘোড়া পড়লে আর পোলাপানে স্কুলে আনা জানা করন লাগে। এই রাস্তা দিয়ে স্কুলের স্টুডেন্ট জানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে? ঘটনা হচ্ছে কালকা একজন চন্দ্র বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সব বাইকে গেছে। মানে এই রাস্তার কারণে? হ্যাঁ, এই রাস্তাঘাটের কারণে। এটা কোন এলাকা? এখন দেখার বিষয় কবে নাগাদ রাস্তার সংস্কার করা হয়। সামন টিভি। গত 2 দিন ধরে কৈলাস শহরে এক নাগাড়ে বৃষ্টির ফলে মনু নদীর জলস্তর বাড়তে থাকায় আতঙ্কিত শ্রীরামপুর এলাকার মানুষজন। মহকুমা শাসকের সামাজিক মাধ্যমে এই তথ্য অনুযায়ী বুধবার সকাল 8টা পর্যন্ত মনু নদীর জলস্তর 23.30 মিটার, বিপজ্জনক জলস্তর 24 মিটার। শ্রীরামপুর বিবেকানন্দ হলের পাশে রাস্তা নিয়ে মাত্র 1 কিলোমিটার পথ গেলে 199 ব্যাটালিয়ন বিএসএফ এর ক্যাম্প। এর পাশে রয়েছে প্রায় শতাধিক পরিবারের বসবাস। সকাল থেকে নদীর জলের আশপাশের বাড়িগুলিতে জল ঢুকে যায়, ভাঙছে বাড়ির সীমানার মাটি।
আর তাতে আতঙ্কিত হয়ে পড়ছে সেখানকার জনগণ। অতি সত্বরে বাঁধের জল আটকাতে সরকারি কোনো পদক্ষেপ না নিলে জল ওঠা কিংবা নামার সাথে সাথে ভেঙে পড়তে পারে নদীর পাড়ে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বিস্তীর্ণ অংশ। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দারা ও শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান নয়ন পাল জানান, এলাকায় ঢুকছে নদীর জল এবং এ বিষয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের দ্বারা জানিয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আধিকারিকরাও তাদের আশ্বাস দিয়েছেন নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার বিষয় কত দ্রুত শ্রীরামপুরের ২ নং ওয়ার্ড এলাকার নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেয় আধিকারিকরা। তবে এ বিষয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় জানান কিনা জানতে চাইলে প্রধান নয়নপাল জানান, এখনো এ বিষয়ে মন্ত্রী টিঙ্কু রায়কে জানানো হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে মন্ত্রীকে এ বিষয়ে অবগত করা হবে। শ্রীরামপুর ২ নম্বর ওয়ার্ডের বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার মধ্যে অবস্থা খুবই খারাপ। বাঁধের অবস্থা যে কোনো সময় বাঁধ ভাঙতে পারে। এখানে যদি অতি সত্বর যদি এখানে মেরামতের কাজ যদি শুরু করা না যায়, এখানের মধ্যে এই পাড়ার লোকেরা যারা আছে সবাই জলের তলায় বাড়িঘর চলে যাবে। তো আমরা এসডিএম এবং দপ্তরের আধিকারিকের কাছে আমরা ফোন করে জানিয়েছি, ওরা অতি সত্বর এখানে মেরামতের কাজ শুরু করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো এখানের মধ্যে যদি তাড়াতাড়ি যদি এটা সংস্কারের কাজ যদি না করা হয়, আমার মনে করেন বিপদ থেকে অনেক বিপদ হতে পারে এলাকার মানুষ। দীর্ঘ কয়েক বছর ধরে কৈলাসহর শ্রীরামপুর এলাকায় জল আটকে বহু মানুষের বাড়িঘর ডুবে যায় এবং পুকুরে মাছ বেরিয়ে যায়। প্রশাসনকে বহুবার জানানোর পরেও প্রশাসনের তরফ থেকে কোনো ভূমিকা নেওয়া হয়নি জল নিষ্কাশনের জন্য। তাই এলাকার মানুষ বাধ্য হয়ে ৮ নং জাতীয় সড়কে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় বুধবার সকালে। এদিন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দলীয় কর্মসূচির কারণে কমলপুরে যায়। দলীয় কর্মসূচি সেরে আগরতলা ফেরার সময় রাস্তায় অবরোধে পড়েন। তারপর তিনি অবরোধকারীদের অভিযোগ শুনে মহকুমা শাসকের অধীনে যেসব আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলে সমস্যা দ্রুত সমাধান করার জন্য বলেন জিতেন্দ্র চৌধুরী। তারপর অবরোধকারীরা জিতেন্দ্র চৌধুরীর কথায় শান্ত হয়ে অবরোধ প্রত্যাহার করে। তবে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার সম্মুখীন হয়ে আছে। বহুবার মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের সমস্যা সমাধান হচ্ছে না। এভাবে চলতে থাকে তাদের আগামী দিনে বড় ক্ষতির মুখে পড়তে হবে। তাই প্রশাসনের হুঁশ ফেরাতে তারা রাস্তায় নেমেছে। কিন্তু এদের রাস্তায় নামার পর আরও একটি আশ্চর্যের ঘটনা সংঘটিত হয়েছে এলাকায়। লক্ষ্য করা গেছে, স্থানীয় বিধায়ক অবরোধের খবর পেয়ে বিকল্প রাস্তা দিয়ে অন্যথায় চলে গেছেন। এখন দেখার বিষয় প্রশাসনিক আধিকারিকরা সমস্যার সমাধান করতে কি ব্যবস্থা গ্রহণ করে। শ্রীরামপুরে একটা জায়গাতে ওয়াটার লগিং হয়ে বহু বাড়িঘর পুকুরে ক্ষতি হচ্ছিল। এলাকার পাবলিক রাস্তার উপর করেছে। এখন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কমিটমেন্ট দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তারপরেই করা হবে। তো এইভাবেই অনেকক্ষণ হয়েছে তারা স্বীকার করেছে। 19 জুন সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর জন্মদিন। এই উপলক্ষে ত্রিপুরা সদর যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার। উমাকান্ত স্কুল মাঠে হয় সদর যুব কংগ্রেসের কমিটির আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা জানান, রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ কংগ্রেসের সাংগঠনিক 9টি জেলাতে 100টি করে সর্বমোট 9 শতাধিক গাছ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এ ত্রিপুরা আবার আগের মতো সবুজ হয়ে ওঠে। আয়োজিত কর্মসূচিতে যুব কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। নফরত কি বাজার মে মোহব্বত কা দোকান খোলার যে কাণ্ডারি, সেই জননায়ক শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন আজকে। আমরা সকল সংকল্প নিয়েছি যে আমাদের সাংগঠনিক 9টি ডিস্ট্রিক্টের মধ্যে প্রতি ডিস্ট্রিক্টে 100টা করে আমরা গাছ রোপণ করব আজকে, এবং টোটাল ত্রিপুরা রাজ্যে 900 গাছ আজকে রোপণ করা হবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কর্মসূচি আমাদের। এবং যে সংবিধানকে বাঁচানোর জন্য উনি এত লড়াই করেছে এবং সংবিধানকে বাঁচিয়ে রাখার যে লড়াইয়ে উনি দুটো বড় বড় যাত্রা, ন্যায় ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রাকে যে সম্মুখীন করেছে, সেই জননায়কের জন্মদিন উপলক্ষে আমরা আজকে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি। রাজ্যের অন্যতম জলজন্ত সমস্যা বেকার সমস্যা। শিক্ষিত বেকারের সংখ্যা প্রতি বছর বেড়ে চলেছে, কিন্তু নিয়োগের হার অনেকটাই নিম্নমুখী।
2021-22 সালে বিভিন্ন শূন্য পদ এখনও পূরণ হয়নি। প্রতিদিন সকাল থেকে মন্ত্রীর বাড়ির সামনে কিংবা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করার জন্য দপ্তরের দরজায় ধর্নায় বসে চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা, কিন্তু মিলছে না কোনো আশা অনুরূপ সাড়া। তবে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের বেসরকারি সংস্থাতে লোক নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। ঘটা করে জব ফেয়ার নামে এক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় লোক নিয়োগ করে। তেমনভাবে প্রচার না করা হলেও ব্যাপক সাজসজ্জার মধ্য দিয়ে নিয়োগ করার জন্য জব ফেয়ারের আয়োজন করা হয়। 2024-25 অর্থ বছরে আজকে প্রথম এ বছরের জব ফেয়ার অনুষ্ঠিত হয়। আগরতলা অফিস লেন স্থিত শ্রম দপ্তরের কার্যালয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। 3টি সংস্থার পক্ষ থেকে এদিন 2 শতাধিক শূন্য পদ পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। সকাল থেকে ছিল কর্মসংস্থানের আশায় প্রত্যাশী যুবক যুবতীদের দীর্ঘ লাইন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল, কিন্তু দীর্ঘ লাইনে শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যুবকেরাই ছিল না, পাশাপাশি ছিল বিভিন্ন ডিগ্রি প্রাপ্ত উচ্চ শিক্ষিত যুবক যুবতীরা। এটা এমসিএস প্রকল্পের অধীনে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে রেগুলারলি এরকম রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়ে থাকে, যাতে করে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে পারে। তো আমাদের 1 বছরের মধ্যে অনেকগুলোই হয় রিক্রুটমেন্ট ড্রাইভ। তো এটা এবছর অর্থাৎ 2024-25-এ প্রথম উদ্যোগ। উত্তর জেলার ধর্মনগর হাসপাতালের অবস্থা বেহাল। বুধবার বিধায়ক যাদবলাল দেবনাথ হাসপাতালটি পরিদর্শনে যান। অতি সত্বর একজন শিশু রোগ বিশেষজ্ঞকে হাসপাতালে আনা হবে বলে জানান। আজকে এই পরিদর্শনে জানা যায় দীর্ঘ 1 বছর যাবৎ কোনো ধরনের গ্যাসের ওষুধ হাসপাতালের কর্তৃপক্ষ দেয় না এবং শ্বাসকষ্টজনিত ইনফিউজার হাসপাতাল থেকে দেওয়া হয় না। তাই তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে কথা বলেন স্বাস্থ্যকর্মীদের সাথে। অনেকদিন যাবৎ অনেকগুলা ঔষধ হাসপাতালে নেই, অথচ এখান থেকে কোনো রিকুইজিশন গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে কিনা তেমন কোনো তথ্য আমি পাইনি। আমি একটু পরে যাব এমএসএর রুমে, উনি আমার সঙ্গে আছেন, দেখো উনি কবে কোথায় কীভাবে চিঠি দিয়েছেন। অনেকগুলো ঔষধ আছে এক্সপায়ার হয়ে গেছে, আবার অনেকগুলো ঔষধ আছে এই মাসেই অর্থাৎ জুন মাসে এক্সপায়ার হবে। আমি জিজ্ঞেস করলাম যে এই মাত্র 11 দিন আছে এই মাসে যে ঔষধটা এক্সপায়ার হবে এটা কেন হলো? এই ঔষধের রোগ কি আমাদের হাসপাতালে কেউ নিয়ে আসেনি যে যাদের মধ্যে এই ঔষধটা বিতরণ করা যায়? ওনারা কোনো সদুত্তর আমাকে দিতে পারেনি। পরে হলো যে আমাদের সোনোগ্রাফির রুমে এখানে 3-4 মাস পরে সোনোগ্রাফির ডেট দেওয়া হয়, তো এটা একটা বিরাট সমস্যা। বাইখরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতির অন্তর্ভুক্ত করার ফলে বিভিন্ন বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হতে পারছে না এবং স্কুলে নেই বিজ্ঞান বিভাগের পড়াশোনা করার সুযোগ। তাই এই সমস্যাগুলি দ্রুত সমাধান করার দাবিতে বুধবার জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করল এসএফআই এবং টিএসইউ। শান্তির বাজার ও বিলোনিয়া মহকুমা কমিটির সদস্যরা তারা জানান সমস্যাগুলি সম্পর্কে জেলা শিক্ষা আধিকারিক অবগত হয়ে আশ্বস্ত করেছেন ছাত্র সংগঠনের সদস্যদের। স্কুল বিভিন্ন বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলির মধ্যে পড়ুয়া ছাত্রছাত্রীরা এই স্কুলে বর্তমান সময়ে ভর্তি হতে পারছে না। এছাড়া যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনার আগ্রহ আছে কিন্তু অর্থনৈতিক কারণে বড় বড় স্কুলগুলিতে যেতে পারছে না, আগরতলামুখী হতে পারছে না, সেই জন্য বাইকোড়া যে বর্তমান স্কুলটি রয়েছে বাইকোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, যেটাকে কম্বাইন্ড স্কুল করা হয়েছে, সেই বাইকোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং বাইকোড়ার পার্শ্ববর্তী চরকবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এই দুটি বিদ্যালয়ে অতি সত্বর বিজ্ঞান বিভাগ খোলা এবং ছাত্রছাত্রীদের ভর্তি সহ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যা যা ভূমিকা নেওয়া প্রয়োজন সেই বিষয়ে আমরা মাননীয় জেলা শিক্ষা আধিকারিককে অবগত করি। উনি পজিটিভলি আমাদেরকে রেসপন্স দিয়েছেন। এছাড়া শান্তির বাজার যে
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জিবি হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলল রোগীর পরিবার। 15 দিন আগে বাসুদেব পাল নামের এক রোগীকে ভর্তি করা হয়েছিল জিবি হাসপাতালে। তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, মাঝে প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তখন তাকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল তার স্ত্রী। রোগীর পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ছুটি চাইলে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দেয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের। বুধবার এই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসিড খাইছিল, খাওয়ার পরে আপনার বাড়ি হয়েছে গুরাঙ্গবাজার। এখান থেকে আপনার লাইন ছিল সুতকলা থেকে রেফার দিছে বিলোনিয়া থেকে শান্তিবাজার থেকে রেফার দিয়ে আপনার লই আসছে জিবি। তো এখানে দেখাইলো আজ প্রায় 15 দিন হয়ে গেছে। হেয়ার আগে চাইছিল রেফারটা যদি দিত তাহলে আমরা শিলচর নিতাম, রুগী বাঁচত। আপনারা যে রেফার চাইছেন এখানে ডাক্তারবাবুরা কি কারণে দিছে না? তারা দিতে আসে না বলতে রুগী একটু সিরিয়াস করছে, আর তারা মনে কিছু লাভটা বলবো মনে যত সম্ভবত এরকম কিছু, নইলে রুগীটারে দিয়ে দিতে একটু। তারা মনে কোনো কিছু লাভবান আছে বা কোনো কিছুর হাত আছে বা কোনো কিছু হইতে পারে, এরকম কিছুর মধ্যে হাত আছে মনে হয় যত সম্ভবত। তাহলে রুগীটা দিয়ে দিতে তো, আর তারা এটা কইছে রুগী ভালো হয়ে যাবে, দেখা যাক চেষ্টা করতে আছে তারা। এটার কারণে এখন রুগী মারা গেছে। আপনারা কি শিলচর নেওয়ার চিন্তা ভাবনা? হ্যাঁ, শিলচর নেওয়ার সিদ্ধান্ত আসলো। আমরা রেফার দিলে আমরা প্ল্যান আসলো দূরে যে না নিতে পারি, তারা গরিব মানুষ, তারা কেঁদে অন্য থেকে সাহায্য নিয়ে বা কোনো মতে এরকম করে বা অনেকজনে সাহায্য দিছিল, টাকাও দিছিল। গবাদি পশুর মাংস পিণ্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল খোয়াই মহকুমার উত্তর দুর্গানগর 1 নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনা বুধবার দুপুর 2টা নাগাদ। মিশ্র জনবসতি সম্পূর্ণ এলাকায় এই মাংস পিণ্ড উদ্ধারকে কেন্দ্র করে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। এই ঘটনাটি সুরসুরে ছাড়া আর অন্য কিছুই হতে পারে না বলে স্থানীয়দের ধারণা। তবে কে বা কারা এই ঘটনাটি সংঘটিত করেছে তা এখনো জানা যায়নি। ঘটনা হয়েছে, এটা হচ্ছে 1 নং ওয়ার্ড। আমরা তো কেন হিন্দু মুসলিম সবাই একলগে বসবাস করি। গত সোমবারে হয়তো তারা ঈদ গেছে, তো তারা ঈদে হয়তো গরু জবাই দিছে। গরু জবাই দেওয়ার পরে যে তারা হাড্ডিটা ওই জায়গাতে ঘুরে দিছিল। কিন্তু এটা কি উদ্দেশ্যমূলকভাবে ফালানো হয়েছে না অন্য কোনো কারণে? দেখো ওই তার এমন হয়তো উদ্দেশ্যমূলক ফালাইলে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হতে পারে। নেক্সটে যদি এরকম হয় তাহলে আমরা তো গোমতী ডায়েরির উৎপাদন ক্ষমতা এবং বাণিজ্যের প্রসার দুটো বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সর্বত্র গোমতী ডায়েরির উৎপাদন সামগ্রী বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার গোমতী ডায়েরি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ। গোমতী ডায়েরির উৎপাদন ক্ষমতা এবং বাণিজ্যিক প্রসার ঘটানোর উদ্যোগ গ্রহণ করেছে ডায়েরির চেয়ারম্যান। এখন থেকে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত গোমতী ডায়েরির প্রোডাক্ট পাওয়া যাবে। মহকুমাগুলিতে প্রতি সপ্তাহে 2 দিন করে মিলবে ডায়েরির প্রোডাক্ট। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান তিনি। আরও জানান, গোমতী ডায়েরি সমিতির উপর নির্ভর করে চলে। এখন পর্যন্ত 190টি সমিতি রয়েছে। এই সমিতিগুলির কাছ থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করা হয়। আগে 23 প্রকারের মিষ্টি উৎপন্ন করা হতো, বর্তমানে 73 প্রকারের মিষ্টি উৎপন্ন হয়। আগে 3 কোয়ালিটির দুধ পাওয়া যেত, বর্তমানে 4 কোয়ালিটির দুধ পাওয়া যায়। এদিন গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ আরও জানান, কমলপুরে ত্রিধা নামে একটি ডায়েরি রয়েছে। এই ডায়েরিটি বর্তমানে বন্ধ রয়েছে। পুজোর আগে কমলপুরের ত্রিধা ডায়েরি গোমতী ডায়েরির আওতায় চলে আসবে। এর পদ্ধতিগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি আরও জানান, বিভিন্ন প্রান্তের বেকার যুবকদের গোমতী ডায়েরির প্রোডাক্ট বিক্রির জন্য স্টল খুলে দেওয়া হয়েছে, তাদের ফ্রিজ প্রদান করা হচ্ছে। বর্তমানে আগরতলা শহরে 11টি টমটম করে গোমতী ডায়েরির দুধ সহ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। গাড়ি আছে, ওই গাড়ির মাধ্যমে আমরা দুধগুলি কালেকশন করা হয়। আমি দায়িত্ব পাওয়ার আগে এখানে মিষ্টি মানে আমাদের প্রোডাক্ট আছে 23 প্রকার মিষ্টি ছিল, এখন সেটা আমরা 73 প্রকার মিষ্টি করা হয়েছে এবং সিঙ্গারা, ভাজা, নিমকি থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে মিষ্টিতে তৈরি হচ্ছে। আমাদের আগে 3 কোয়ালিটির দুধ ছিল, এখন 4 কোয়ালিটির দুধ হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক শিক্ষিত যারা চাকরি পায়নি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাদেরকে আমরা গোমতীর ডায়েরির প্রোডাক্টগুলি বিক্রি করবে, তাদেরকে দোকান খুলে দেওয়া হচ্ছে। আমরা ফ্রিজ দিচ্ছি
আজকে অনেক যুবকরা যারা চাকরি পায়নি তারা আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে প্রতি মাসে 12,000, 15,000, 20,000 টাকা রুজি করছে। আমি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত 11টা আমাদের কাউন্টার খোলা হয়েছে গোমতী মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে, সেটা পাবলিকের মাধ্যমে সেটা সেল হচ্ছে, তারা কমিশন পাচ্ছে। আমাদের আগে 6টা টমটম ছিল, এখন 11টা টমটম সারা আমাদের শহরগুলি ঘুরে সেই আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করছে। এবং আমাদের প্রোডাক্টগুলি এত গুণগত মান, যেটা আমাদের দেখুন পনির, বাইরের থেকে যে পনির আসছে কৌটার মধ্যে পনির বিক্রি করছে বাইরের কোম্পানিগুলি, সেখানে 6 মাসের ভ্যালিডিটি আছে। আমাদের পনিরের ভ্যালিডিটি মাত্র 15 দিনের। মানে এটাতে আমাদের কেমিক্যাল কোনো মেশানো হয় না, একদম তাজা গরুর দুধ দিয়ে সেই পনির তৈরি হয়। সেই পনির আমাদের 15 দিন মাত্র ভ্যালিডিটি থাকে। আমাদের এখানে যতগুলি প্রোডাক্ট তৈরি হচ্ছে সবগুলি প্রোডাক্ট গুণগত মান খুব ভালো এবং বাজারে চাহিদা আছে। এবং আমাদের দুধের উৎপাদন বেড়েছে গ্রামীণ অঞ্চলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কৃষকদের জন্য 6,000 টাকা করে, যে গোপালক আছে তাদের জন্য 6,000 টাকা করে ভাতা ঘোষণা করেছেন, সেটার জন্য গ্রামীণ অঞ্চলে অনেকে গরু পালার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, অনেকে গরু পালছেন, তার জন্য দুধের উৎপাদন বেড়েছে। সেই দুধের উৎপাদন বাড়ার ফলে আমাদের অনেক সেখানে প্রফিটের দিকে যাচ্ছে। আমাদের সরকার যেভাবে কাজ করছে এবং আমাদের গোমতী ডায়েরিতেও বিভিন্ন স্কিম আছে, যে স্কিমগুলির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ উপকৃত হচ্ছে, গরুর লোন দেওয়ার থেকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।